দর্শক আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি, যিনি রাজপথেই যার জন্ম, রাজনৈতিকভাবে ভিপি নূর হিসেবে তিনি ছাত্র জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে পরিচিত। মূলত তিনি, তার পুরো নাম নুরুল হক নূর, যিনি আজকে আমাদের একাত্তরের স্টুডিওতে মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত আছেন। নুরুল হক নূর, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি উপস্থিত হয়েছেন। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে আমরা দেখেছি যে আপনার বাসায় এক ধরনের তল্লাশির নামে যে ধরনের ভাঙচুর হয়েছে, তারপর আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রথম স্বীকার করা হচ্ছিল না। এই নিয়ে যাওয়ার পরে আপনার সাথে কি হয়েছিল সেই সময়? আপনাদেরকে শুভেচ্ছা যারা দেখছেন, এবং আপনাকেও ধন্যবাদ। আমরা গতকালকে চট্টগ্রামে একটি প্রোগ্রাম করেছিলাম, সকালবেলা এসেছি, সারাদিন বিভিন্ন কার্যক্রম ব্যস্ত ছিলাম, তারপরেও আপনাদের এখানে এসেছি। প্রথমে আজকের এই আলোচনায়, এবং যেহেতু জুলাইয়ের ঘটনায় উল্লেখ করেছেন, স্বভাবত কারণেই আমার এই জুলাইয়ের বিপ্লবের শহীদদেরকে স্মরণ করতে হয় শ্রদ্ধার সাথে, যারা আত্মত্যাগ করেছেন, আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। আমার সাথে এটা আপনারা সকলেই দেখেছেন যে 18ই জুলাই মানে 19 তারিখ হয়ে গিয়েছে, কারণ যেহেতু সে সময় রাত্র 3টার দিকে ছিল। আমাকে বাসা থেকে দরজা ভেঙে এক প্রকারের তুলে নিয়ে গেল, এবং আমি যে অবস্থায়, আমার এটা লুঙ্গি পরা এবং এটা টি শার্ট পরা, দেখা যায় আমার ছোট বাচ্চা, আপনার বাচ্চা প্রস্রাব করে দিয়েছিল, এমনকি কাপড়টা ভিজা, এরকম। আমি বলছিলাম আমার কাপড়টা চেঞ্জ করে যাই আমি, বাট আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। বরঞ্চ ইগল যেমন স্বীকার করে, ঠিক ওইভাবে একেবারে মানে মনে হচ্ছে টেনে, মানে দরজার অনেক মানুষ, বিশেষ করে আমার আত্মীয় স্বজন, আমার ওয়াইফ এবং ছোট ভাইটাই ছিল, তাদের উপর থেকে টেনে নিয়ে গেল। তো টেনে নিয়ে নিচে গাড়িতে, র্যাবের গাড়ি ছিল, র্যাবের গাড়ি উঠি, মোটামুটি যে জম টুপি বলে আর কি, যে কালো টুপি, এবং চোখ বেঁধে ফেলছে। প্রথমে চোখ বেঁধে ফেলছে, গাড়িতে উঠালো, গাড়িতে উঠিয়ে তো আপনার মোটামুটি মিউজিক প্লে করলো। অর্থাৎ আমার যেটা ধারণা যে আমি কোথায় যাচ্ছি, কোনোভাবে যেন লাইক গাড়ির শব্দ টব্দ আনুষঙ্গিক ক্ষেত্র বিবেচনা করে যেন আমি ট্রেস করতে না পারি, তুলে নিয়ে গেল। এই তারপরে তো যেদিন গেলাম, ওই আপনার ইতিমধ্যেই আয়নাঘর সম্পর্কে জেনেছেন। তো আমার মনে হয় যে আমি এক্স্যাক্টলি জানি না যে এইটা আয়নাঘর ছিল কিনা, কিন্তু আমি যে মানে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, তাতে মনে হচ্ছে এগুলোই আয়নাঘর। কারণ একেবারে কবরের মতোই বলা চলে আপনার ঘর। দেখা যায় ওই মানে ওই রুমের মধ্যেই খোলা বাথরুমের মতো পরিবেশ, আবার আপনার সেখানেই শোয়ার জায়গা, দুর্গন্ধ সেখানে আপনার, এবং সাইডে এত আওয়াজ, বাইরে কী হচ্ছে না হচ্ছে খুব বোঝার কোনো ওয়ে নেই। ওখানে যদি কেউ লাইক চিৎকারও করে, কারো চিৎকার কেউ শুনবে না। তো মনে হয় একটা আয়নাঘরের এক্সপিরিয়েন্স ছিল। রাতে জিজ্ঞাসাবাদ করলো, সকালে জিজ্ঞাসাবাদ করলো, এবং জিজ্ঞাসাবাদের যে আসলে মধ্যে কি জিজ্ঞাসা করেছিল? প্রথমে ওরা জানতে চেয়েছিল যে এই আন্দোলনে আপনি কিভাবে ইনভলভ হয়েছেন, ইনভলভমেন্ট আপনি কেন হয়েছেন। আমি খোলামেলাই পরিষ্কারভাবে বলেছি যে ভাই, এটা তো আমাদের রাজনীতির লিগ্যাসি। 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমরা রাজনীতিতে এসেছি। 19 সালে আমি বিপি হয়েছি, এবং এই ছাত্র তরুণদের সাথে আমার একটা সম্পৃক্ত তৈরি হয়েছে। কাজে এটা তো আমাদের অস্তিত্বের জায়গা। এই আন্দোলন যখন আমাদের রক্তের বিনিময়ে অর্জিত একটা প্রজ্ঞাপন, সেটি আবার কোটা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে তো আমাদের দাঁড়াতেই হবে। তারপর হচ্ছে যে আপনারা মেট্রো রেল ভাঙচুর করেছেন, অগ্নিসংযোগ করেছেন, বিটিভিতে আগুন দিয়েছেন। মানে দিয়েছেন বলতে আসলে এই রকমের শব্দ না, মানে শব্দ ব্যবহারগুলো যে মানে কি বলবেন, যে ইউ ক্যান ইমাজিন যে হ্যাঁ তুই তারই, মানে কি ধরনের যে শব্দ। এবং তারেক রহমান টাকা দিয়েছে, জামাত ছাত্রদলের শিবিরদেরকে আমি অস্ত্র দিয়েছি, অস্ত্রধারী ক্যাডারদেরকে আমি ব্যবহার করছি, কতগুলো অহেতুক প্রশ্ন, এবং প্রশ্ন জিগাচ্ছে মাঝে মাঝে। আমার তো চোখ বন্ধ, আমি দেখতেছি না। কেউ কানের থাপ্পড় মারছে, কেউ আপনার রড দিয়ে পেটাচ্ছে, কেউ লাইক মনে হচ্ছে যেটা কোনো রোলিং চেয়ার, আবার কেউ চেয়ারে লাথি মারতেছে। মানে এটা যেটা আমি ওই সময় কিন্তু পরিষ্কারভাবে বলছিলাম যে অনেকে তো সিনিয়র নেতৃবৃন্দ একটু ইতস্তত বোধ করে যে তার কর্মীরা ডিমোটিভেটেড হতে পারে, এই কারণে বলে না। কারাগারে এত অত্যাচার নির্যাতনের মধ্যে দেখবেন কোর্টে তোলার সময় সবাই সাদা
আয়রন করা পাঞ্জাবি পরে হাত জায়গায় মনে হচ্ছে যে নেতা খুব সুখে আছে ওখানে, যে না সে সিনিয়র নেতা, তার সাথে খুব ভালো ব্যবহার করে। এইবার আমি দেখেছি যে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতা, আপনি বলতে গেলে সেক্রেটারি জেনারেল কিংবা বিএনপির সিনিয়র নেতা, এমন কোনো নেতা নাই যে যারা জুলাইয়ে না পিটাইছে, যারা কারেন্টের শক না দিছে। মানে অপমান, লাঞ্ছন এগুলো তো আছেই, কিন্তু শারীরিকভাবে গায়ে হাত তোলা, তো আমি ভাবছিলাম বোধহয় আমি জুনিয়র, হয়তো তরুণ মানুষ আমার সাথে এটা করেছে। পরবর্তীতে দেখেছি যে সবার সাথে একই কাজ করেছে। সো সেই ক্ষেত্রে এটা বললাম যে এই সে সময় তো আমি বলেছিলাম যে ইন ডিবি কার্যালয়ে আই ওয়াজ ট্রিটেড লাইক এ ফুটবল। সো তারপরেও একটা মিথ্যা স্বীকারোক্তি, ওরা পরিষ্কারভাবে বলছিল আপনি স্বীকারোক্তি দেন যে তারেক রহমান আপনাদেরকে ফান্ড করেছে, বিএনপি জামাত এই নাশকতা করছে, কোথায় কোথায় কারা নাশকতা করছে কিছু নামটাম বলেন, তাহলে আপনার কিচ্ছু হবে না। আর যদি না হয় তাহলে তো এই সব মামলায় তোদেরকে ফাঁসানো হবে, এই যে 37টা না 22টা মামলা, সব মামলায় 2-4-5 বছরে বের হইতে পারবি না। এমনকি নাহিদকে আর আমাকে একই দিনে তুলে নিয়ে গেছিল। আমার তো চোখ বাঁধা, নাহিদের হয়তো দেখা যায় আমি জানি না, আমাদের বিভিন্ন জনকে দেখা, যেমন আমাকে নাহিদকে মেরে তো সয়ে রাখছিল, সেখানে আমাকে দেখেছে এই যে তোর নেতারা নিয়ে আইছি। তো আমি ছিলাম তখন আন্দোলনে, যেহেতু আমি এবং নাহিদ বা আমরা একটু ইয়ং ফেস, ওরা মনে করে আমরা লিডিং জায়গা আছি, শুধু দুইটারে খরচ করে দিলে কী হবে, এই দুইটা যে কোনো সময় খরচ হয়ে যাবে, মানে অর্থাৎ ক্রস ফায়ার দেওয়ার বিষয়টাকে মিন করেছে। প্লাস হচ্ছে এমনও বিভৎস চিত্র দেখেছি যেগুলো বলার মতো না। আই থিঙ্ক অনেক ক্ষেত্রে শিবির কিংবা ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের সাথে এগুলো হয়েছে। আপনার নগ্ন করে কিন্তু অনেকের পুরুষাঙ্গে আপনার রশি দিয়ে বেঁধে রেখেছিল, এরকম পরিস্থিতি। অর্থাৎ এটা দেখে আপনাকে যা জিজ্ঞাসা করে আপনি যেন সেটা বলে দেন। এখন ধর আপনার জুনিয়র কর্মী এখানে আপনার সাথে যদি এই ধরনের পরিস্থিতি করা, আপনার তো নিজেরও একটা আসলে আত্মমর্যাদায় আঘাত লাগে। তো এটা থেকে সাইকোলজিক্যালি তাদেরকে দুর্বল করা, যে যেটা বলতে বলবে সেটা যেন বলে। তো এই রকমের বর্বরতা আসলে আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে, এটা আমার ধারণাই ছিল না, এবং আপনার সাথে না হলে আসলে আপনি বলতে পারবেন। এবং আরও অনেক কিছু হয়েছে যেটা আসলে খুব বলার মতো না বলতে গেলে। তো যে নির্যাতন বা সেই 18 জুলাইয়ের পর থেকে আরও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, সরাসরি গুলি করে হত্যা করা, এমনকি শিশু বাচ্চা যারা বারান্দায় গিয়েছে তাদের পর্যন্ত রেহাই পায়নি। শ্রমজীবী মানুষ বলেন, কর্মজীবী মানুষ, তারা অনেকেই নিহত হয়েছে, কিশোর সবাই নিহত হয়েছে। কিন্তু এই অসংখ্য মানুষ, প্রায় 2000-এর উপরে মানুষ নিহত হওয়া, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করার যে উপর দিয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া, এরপরে আপনি কি দেখতে পান যে স্যাক্রিফাইস, যে ত্যাগ স্বীকার করে আপনি সহ বিশেষ করে আপনার এই গণ অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ, আমরা বলবো যে তারা মাঠে ছিলেন, তাদের সেই স্যাক্রিফাইস ত্যাগের ফলাফল কি দেখছেন এখন পর্যন্ত? এই আমরা যে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করেছিলাম, নিশ্চয়ই আপনি তো বিরোধী বিট কাভার করেছেন, সুতরাং আপনি তো রাজপথ থেকে দেখেছেন, পল্টন কিংবা এদিকে মগবাজার, এখানে সেখানে, যেখানে হাতে গোনা মানে বিএনপির কর্মীদের বাইরে ওইভাবে তো আর খুব কোনো রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে নাই। আর গণতন্ত্র মঞ্চ কিছুটা সে সময় নিয়মিত কর্মসূচিগুলো ছিল আপনার 28 অক্টোবর। তো সেই সময় তো আমরা ঝুঁকি নিয়ে, ছাত্রলীগ যে কোনো সময় ইভেন হামলাও করেছিল, রামপুরাতে হামলাও করেছিল, সেই সময় কিন্তু আমরা কর্মসূচিগুলো করেছিলাম, কারণ আমরা এই ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলাম এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে নিয়ে যেতে চেয়েছিলাম। শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার কি চিন্তা ভাবনা ছিল আপনাদের আন্দোলনের মূল উদ্দেশ্য, নাকি ওনাকে দেশে রেখে বা উনি দেশেই থাকতেন, রাজনীতি করতেন, এরকম কোনো? সেটাই বলছি যে আমাদের সেই সময় সেই লক্ষ্যটা ছিল যে রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়াটা। এখন সেই ধারাবাহিক লড়াই সংগ্রামের এবং বিশেষ করে ছাত্র জনতার অংশগ্রহণের মধ্যে দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি। তবে এটা ঠিক যে আমাদের তো প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করেছেন, বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় দেশ, যেটা 2002 সালের দিকে 2 থেকে 4 সাল পর্যন্ত, সে সময় আপনার ইকোনমিক্স টাইমস থেকে শুরু করে অনেকগুলো ইংরেজি পত্রিকা, পশ্চিমা মিডিয়াগুলো বাংলাদেশকে একটা সম্ভাবনাময় রাইজিং টাইগার হিসেবে আখ্যায়িত করেছিল। সেই দেশকে আজকে এখন তো আমরা টের পাচ্ছি ঋণে জর্জরিত করে আমাদেরকে কোন জায়গায় নিয়ে এসেছে। এবং একটা প্রজেক্ট থেকে আপনি দেখেছেন যে মেট্রো রেলের থেকে আপনার প্রায় 7,000 কোটি টাকা রিভিউ বাজেট করে, এমআরটি
আপনার এমআরটি লাইনে গাজীপুর থেকে যেটা এয়ারপোর্ট থেকে হচ্ছে যে 7,000 কোটি টাকা তারা রিডিউস করেছে। তো তার মানে প্রত্যেকটা প্রজেক্টে কি পরিমাণ তারা লুটপাটের একটা সুযোগ রেখেছিল। এবং আমার জেলায় একটা প্রকল্প যে আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আমি অনেক উপদেষ্টার সাথে আলাপ করেছিলাম যে এটাকে কীভাবে অ্যাক্টিভ করা যায়। তারা সবাই আমাকে নিরুৎসাহিত করেছে একেবারেই, যে এটা সম্ভব না। 6 থেকে 7,000 কোটি টাকা এভরি ইয়ার লাগবে ড্রেজিংয়ে, তো ওটা রেভিনিউটা কী আসবে? অথচ তাহলে 25,000 কোটি টাকা করে এই প্রজেক্ট করেছিল দেশের টাকা জাস্ট নদীতে ফেলে দেওয়ার জন্য, কিংবা কর্ণফুলী টানেল। তো এইভাবে একটা দেশকে ধ্বংস করবে, একটা সম্ভাবনা দেশকে, এটা তোমার কল্পনায় ছিল। তো আমাদের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা একসময় বিচারের মুখোমুখি হবে, তার নির্মম পতন হবে, নিষ্ঠুর পতন হবে। এইটা আমরা রাজনৈতিক এবং পারিপার্শ্বিক আপনার পরিস্থিতিতে কিন্তু আমরা লক্ষ্য করতেছিলাম। কারণ শেখ মুজিবুর রহমানের মতো একজন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা 75-এ কী পরিস্থিতির শিকার হয়েছিল, কেন শিকার হয়েছিল? সেই সময় তো আওয়ামী লীগ একই কাজ করেছে। 72-এর পর থেকে দেশকে ভেবেছে তাদের একটা দলীয় সম্পত্তি, ভিন্ন মত এবং বিরোধীদের কোনো স্পেস ছিল না। নির্বাচনের নামে ডাকাতি, হেলিকপ্টার করে ব্যালট বাক্স আনা। ঠিক শেখ হাসিনা কিন্তু তার বাবার পথেই হেঁটেছেন, যার ফলে আমাদের কাছে এটা পরিষ্কার। বিশেষ করে 2018 সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি, এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে একই বছর স্কুলের শিক্ষার্থীদের, কলেজের শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন, যেটাকে অনেকে কিশোর বিদ্রোহ বলেছিল, এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন সেই নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িতে লিখে দিয়েছিল যে প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আর সেখানে ডিআইজি, আওয়ামী লীগের সিনিয়র নেতা, এমপি, মন্ত্রী অনেককে গাড়ি থেকে নামিয়ে হেঁটে যেতে বাধ্য করেছে। আর্মির গাড়ি, পুলিশের গাড়ি লাইসেন্সবিহীন চেক করে ঘুরিয়ে দিয়েছিল। তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এই যে একটা বিপ্লবী এবং বিদ্রোহী প্রজন্ম তৈরি হচ্ছে, এদের হাতেই শেখ হাসিনার এবং এই ফ্যাসিবাদের একটা পতন হবে। তবে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি, পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। আমি মনে করি যে তার প্রাণ রক্ষার্থে সহযোগিতা করেছিল আমাদের প্রশাসন। এটা খুব আমি মনে করি ভালো কাজ হয়নি। কারণ শেখ হাসিনা যে গত বছরে আপনার এই যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সুতরাং তার মৃত্যুটা সেভাবেই হওয়া দরকার ছিল, যে জনগণ তাকে আপনার গণধোলাই দিয়ে তার বিষয়ে পদক্ষেপ নিত। কারণ আজকে এই যে আপনার শুরুর আগে আপনি প্রোমো ভিডিও আকারে আপনি যে দেখাচ্ছিলেন, এই যে সাঈদের গুলিকে পড়ে যাওয়া কিংবা মুগ্ধ পানি পানি করতে মেরে এই যে আপনার গুলিবিদ্ধ হওয়া, এই ভিডিওগুলো দেখলে আমরা যারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম একটা মেন্টাল ট্রমার মধ্যে চলে যায়। আমি আজকে আপনার এখানে এসেছি, আমার বাচ্চাকে আজকে আমি হসপিটাল থেকে রিলিজ করে 21 দিন 3 নভেম্বর থেকে আজকে পর্যন্ত মেনিনজাইটিস নিয়ে ইউনাইটেড হসপিটাল ভর্তি ছিল। আজকে রিলিজ করে আপনার এখানে এসেছি। মানে আমরা কিন্তু নিজের পরিবারের চেয়েও এই সময়ের প্রয়োজনীয়তাটাকে ধারণ করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। তো এই ভিডিওগুলো দেখলে মানুষ সহ্য করতে পারে না। তো এই নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের পরে শেখ হাসিনার প্রাণ নিয়ে, তো একজন ব্যক্তির প্রাণ নিয়ে আমাদের কোনো চিন্তিত হওয়ার কথা ছিল না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু আমরা অন্তত এইটুকু আশা করি যে অন্তত যেহেতু আমাদের এই আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তির নেতৃত্বে আরও বেশ কিছু বিশেষজ্ঞ এবং আপনার গুণী ব্যক্তিদের সমন্বয়ে তারা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, এবং এই যে ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ডের জন্য তারও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে পৃথিবীর বুকে, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন যে এই ধরনের কর্তৃত্ববাদী শাসকদের পরিণতি এটা হয়। এই দৃষ্টান্ত আমাদেরকে স্থাপন করতে হবে। নিশ্চয়ই বিরতির পর আমরা আবার ফিরব এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের 3 মাস নানা প্রতিকূলতার পরে 3 মাস তারা পার করেছে, এবং এখন সরকারের কি অবস্থা, আগামী নির্বাচন এবং সংস্কার। একটা রাজনৈতিক দল হিসেবে আমাকে যদি বলেন, তাহলে বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4,500 সীমান্ত। ভারত একটা বড় দেশ, 120 কোটি মানুষের দেশ। যদি স্টেট ম্যান হিসেবে কিন্তু আমরা চাবো অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এবং এটা তো অস্বীকার করার ওয়ে না, এটাও স্বীকার করতে হবে ভারত আমাদের সুখে দুঃখে অনেক জায়গায় সহযোগিতা করেছে। বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধে, সেটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, যে ভারত তার চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য আপনার সে সময় পাকিস্তান ভাঙার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল। ওইটা হওয়া সত্ত্বেও এটাও সত্য যে আমরা যে পৃথিবীর বুকে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে জন্মলাভ করেছি, এইটা ভারতের সেই সময় সহযোগিতা না হলে
আদৌ হতো কিনা কিংবা হতে কত দিন, কত বছর, কত মাস লাগতো সেটি নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কাজেই ভারতের সাথে তো আমাদের জন্ম থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেই ভারত কেন আমাদের সাথে একটা মানে প্রভু সুলভ আচরণ করবে, কেন আমাদেরকে দাস বানিয়ে রাখবে, যে আমাদের সীমান্তে নিরীহ পাখির মতো গুলি করে মানুষ মারে। আমাদের এই যে প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্র হয়েও আমরা দেখি যে বন্যার সময় তারা তিস্তা ব্যারেজের এই ফারাক্কা ব্যারেজের এই গেটগুলো আপনার খুলে দিয়ে এই অঞ্চলের মানুষকে ডুবিয়ে মারে, মৌসুমে আপনার শুকনো মরুভূমিতে পরিণত করে। কিংবা ভারতের বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ একটি দীর্ঘদিনের আমরা দেখে আসছি। বিশেষ করে যখন এখানের আমরা দেখেছি কিছু কিছু হাই কমিশনার পরিষ্কারভাবেই বলছিলেন যে আওয়ামী লীগে না থাকলে এদেশে আমাদের কোনো বন্ধু নেই। তো এই ধরনের একটা অবস্থান নিয়ে ভারতে কিন্তু বাংলাদেশের জনগণ থেকে দূরে সরে গিয়েছে। এখন ভারত যদি সেটা রিয়ালাইজ করে যে ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ার, একটা শক্তিশালী দেশ এই জালিমতন্ত্রকে সহযোগিতা করেছিল গত 15 বছর, এটা তো অস্বীকার করার ওয়ে নেই। সেই 15 বছর সাপোর্ট দিয়ে হৃষ্টপুষ্ট করেও জনগণের গণরোষ ঠেকাতে পারে নাই। শেষ পর্যন্ত হাসিনাকে জান রক্ষায় পালিয়ে যেতে হয়েছে এবং তিনি তার ওই যে পালক আপনার রাষ্ট্রপ্রভু ভারতের কাছেই চলে গিয়েছেন। কাজেই ভারত যদি এটা রিয়ালাইজ করে বাংলাদেশের সাথে, বাংলাদেশের রাজনৈতিক দল নাগরিকদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চায়, আমরা সেটাকে সাধুবাদ জানাবো। কিন্তু ভারতের যে অতীতের যে আগ্রাসী নীতি ছিল এবং বিশেষ করে একপাক্ষিক নীতি ছিল, সেটার জন্য অবশ্যই আমরা ভারতের সমালোচনা অতীতে করেছি। আগামীর দিনেও যদি ভারতের সেই অবস্থান থাকে আমরা সেটা নিয়ে সমালোচনা করব। কিন্তু শেখ হাসিনা তো ভারতেই আছেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীদের সাথে, আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলে বলছেন এরকম যে তিনি যে কোনো সময় টুপ করে ঢুকে পড়বেন, বা এরকম নানান জায়গায় নানান ধরনের ষড়যন্ত্র কিছু দেখতে পান আপনি? ষড়যন্ত্র তো স্বাভাবিকভাবেই ধরেন এই পতিত স্বৈরাচার, এটা কিন্তু ছোটোখাটো পর্যায়ের স্বৈরাচার ছিল, এটা একটা বড় স্বৈরাচার ছিল যারা 15 বছর ক্ষমতায় থেকে অন্তত 1500 মানুষকে বানিয়েছে যারা 1000 কোটি টাকার মালিক। অন্তত আপনার 15,000 না, কয়েক 15,000 লোক, অর্থাৎ কয়েক লক্ষ লোক বানিয়েছে যারা 100 কোটি টাকার মালিক। এবং এই যে আপনার আমলা থেকে শুরু করে রাজনীতিবিদ যাদেরকে গত 15 বছর সুবিধা দিয়েছে, তারা তো এখন এই যে অবৈধভাবে টাকা পয়সা কামিয়েছে, সম্পদ বানিয়েছে, সেগুলো গোয়েন্দা সংস্থা ধরতেছে, মামলা হচ্ছে। কাজেই তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের বাইরে অনেকে পাচার করেছে, কিন্তু এখন তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তো চাইবে যে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু এটা তাদের একটা ব্যর্থ প্রচেষ্টা হবে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এখন ওই এটা ঠিক যে ধরেন 5ই আগস্টের পূর্বে যেভাবে জামাত বলেন, বিএনপি বলেন, এই বৈষম্যবিরোধী ছাত্র বলেন, অন্যান্য দল বলেন, যেভাবে হাসিনার পদত্যাগের প্রশ্নে বা পতনের প্রশ্নে একত্রিত হয়ে রাজপথে নেমেছিল, এখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের সংগঠন গুছানো কিংবা আগামী নির্বাচনে তারা কিভাবে ভালো করবে কিংবা তাদের লোক সেট করা, সেটা মিডিয়া হাউস, সচিবালয়, ব্যবসায়িক ক্ষেত্রে, কেউ সৎ উদ্দেশ্যে, কেউ অসৎ উদ্দেশ্যে, ধান্দাবাজি, চান্দাবাজি, বিভিন্ন ধরনের কার্যক্রমে ব্যস্ত আছে। এটা বাস্তব, ইনগেজ হয়ে গেছে। কাজে আওয়ামী লীগ যে পরিবেশটা দীর্ঘদিন তৈরি করেছিল, ওই পরিবেশ থেকে এখনই রাতারাতি আমরা বের হতে পারিনি। স্বস্তির বিষয়টা হচ্ছে হাসিনার পতন হয়েছে এবং সিস্টেমের আস্তে আস্তে পতন হচ্ছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি আবারও কামব্যাক করার চেষ্টা করে, আওয়াজ দিচ্ছে, ট্রাম্পের ছবি নিয়ে বাইরে বেয়ে নূর হোসেন দিবসে বেরোবে, কিন্তু দেখেছেন কিন্তু জনগণ আবার কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং তারা কিন্তু ভয়ে বেরোয়নি। কাজে আমার মনে হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এই আস্ফালন দেখালেও সেই সুযোগটা পাবে না। তবে তাদের আপনার ষড়যন্ত্র থাকবে। বিশেষ করে আপনি এটা নিশ্চয়ই, আমি এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে অবশ্যই বলবো, তারা এই ট্রাম্প কার্ডটা খেলে বাংলাদেশকে নিয়ে, কি সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, দমনপীড়ন হচ্ছে, এমনকি এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সংগঠন আপনার আমরা শুনছি যে বিদেশি ফান্ড নিয়ে, মূলত এই আওয়ামী লীগের যে অবৈধ টাকা পয়সার ফান্ড, সেটা নিয়ে এখানে দেখানোর চেষ্টা করছে যে এখানে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতা আছে, তাদের উপরে হামলা হচ্ছে, মামলা হচ্ছে। আপনি একজন নিরপেক্ষ সাংবাদিক, আমি আপনাকে যতটুকু চিনি, যেই কারণে আপনার আহ্বানে কিন্তু আমি এখানে এসেছি, অন্য কেউ বললাম এখানে আসতাম না, কারণ আপনাকে আমরা আন্দোলন সংগ্রামের মাঠে দুঃসময় দেখেছি, খবর পত্রপতি আপনার জায়গা থেকে নিরপেক্ষভাবে আপনি প্রচার করা, সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করেছেন। তো আপনি বলেন, কিংবা আমি বলবো যে যারা এই অভিযোগগুলো তুলছে, একটা নিরপেক্ষ তদন্ত কমিশন হোক, যে কয়টা সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে, মানুষের উপরে নির্যাতন চালানো হচ্ছে, কয়জন সংখ্যালঘুর বাড়িতে হামলা করা হয়েছে, কয়জন সংখ্যালঘু মানুষ আপনার নির্যাতনের শিকার হয়েছে, অন্যায়ভাবে মামলার শিকার হয়েছে। যারা হয়েছে দু চারটি পরিবার, তারা আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের উপরে যে দমনপীড়ন চালিয়েছিল,
এই যে তাণ্ডব চালিয়েছিল এই ফ্যাসিবাদী আপনার কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের বিরুদ্ধে একজন সাধারণ হিন্দু কিংবা সংখ্যালঘু কারো উপরে হামলা হয় নাই, মামলা হয় নাই, শুধুমাত্র এই চট্টগ্রামে সেদিন বা রংপুরে বিনোদন সমাবেশ করে মূলত একটা উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি বুঝি না এখানকার পুলিশ কি করে, ল এনফোর্স এজেন্সি কি করে যে তারা এই প্রোগ্রামগুলো করার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে, তারা দেখতেছে না। দেখেন আমরা বলছি যে সমস্ত মিডিয়া কি বলবে, এখন তো আপনাদের ফ্রিডম আছে, কোথায় কোথায় সংখ্যালঘুদের উপরে হামলা আছে আপনারা রিপোর্ট করেন, সমস্ত মিডিয়া ইনভেস্টিগেশন করুন। আপনারা তো বিএনপির বিরুদ্ধে নিউজ করছেন, আমাদের বিরুদ্ধে নিউজ করতেছেন, কারণ এখন মিডিয়া ফ্রি। এখন আর কোনো মিডিয়া হাউসে ডিজিএফআই ফোন দিয়ে বলে না শফিক ভাই এই নিউজ দেখানো যাবে না, টক শোতে অমুককে ডাকানো যাবে না, এখন সবাই ফ্রি। তো আপনারা নিউজ করেন, তাহলে এই যে বিভ্রান্তিকর নিউজ মানে ঘটনাগুলো বহির্বিশ্বে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তার জন্য সমাবেশ করছে, জড়ো হয়েছে তারা, এবং ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যেভাবে ফেব্রিকেটেড নিউজ প্রচার করা হচ্ছে, এমনকি ইন্টারন্যাশনালিও কিছু লবিস ফার্ম আমরা শুনেছি জয় $2 মিলিয়ন খরচ করে লবিস ফার্ম নিয়োগ করেছে। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতারা মানে সত্যিকার অর্থে আমি বলছি ওরা মানুষ নাকি সেটা নিয়ে আমার সন্দেহ হয়, নামে মুসলমান কিন্তু ওরা আসলে কোনো ধর্মের মানুষ বলে আমার ওদের কর্মকাণ্ড দেখে মনে হয় না। মুসলমানের কেমন মিথ্যাচার করে, তারা টুইটারে হ্যাশট্যাগ দেয় যে মাইনরিটিস আর ডেঞ্জার ইন বাংলাদেশ, মাইনরিটিস আর বিং অ্যাটাকড, এই ধরনের স্ট্যাটাস দিচ্ছে হ্যাশট্যাগ দিয়ে টুইটারে, ফেসবুকে। মানে এখন আওয়ামী লীগের রাজনীতি হয়েছে মাইনরিটি ট্রাম্প কার্ডে খেলা, যেটা সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে চাপ প্রয়োগ করার জন্য অনেক ক্ষেত্রে বলে। এখানে ভারতের বিভিন্ন পক্ষ থেকে বলা হয় ওই আপনার এই যশোর না সাতক্ষীরায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব একটা স্বর্ণের মুকুট দিয়েছিল, সেটা নাকি চুরি হয়ে গেছিলো, সেটার জন্য তারা প্রতিক্রিয়া দেখেছে। আচ্ছা ভাই, এখন আপনার এই প্রতিষ্ঠান থেকে যদি একটা ক্যামেরা চুরি হয়, এইটাকে আপনি পুলিশের আইজিবির পদত্যাগ চাইবেন, এটাকে আর্মি প্রধানের পদত্যাগ চাইবেন, এটার দায় কি আর্মি প্রধান পুলিশ প্রধানের? হ্যাঁ অবশ্যই আপনি কেস ফাইল করলে তারা ইনভেস্টিগেশন করবে, সেখানে একটা ঘটনা ঘটেছে বিচার হবে। কোথাও কোনো ঘটনা ঘটলে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে পৃথিবীর কোনো দেশে নেই। আমেরিকার মতো একটা সভ্য কিংবা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বলেন, পৃথিবীর বিশ্ব মোড়ল বলেন, সেই সমস্ত দেশেরও কিছু কিছু অঙ্গরাজ্যে আছে এখনও যদি কালো মানুষ ওখানে যায়, সাদারা হোয়াইটরা কিন্তু তাদের উপরে আক্রমণ করে, এরকম অসহিষ্ণু পরিবেশ আছে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই, সাম্প্রদায়িক আপনার পরমত সহিষ্ণুতা আছে, সম্প্রীতি আছে। দুঃখজনক যে কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে এই সাম্প্রদায়িক ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করে, কাজে এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এবং এই ইন্ডিয়ান মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে, ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা যদি না ধরতে পারি তাহলে আসলে সামনে আমাদের একটা বিপদ আছে এটা নিয়ে। বয়সে আপনি অনেক তরুণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, এবং আমি মনে করি যে এরকম অল্প বয়সে আপনি নির্বাচনের জন্য পটুয়াখালী 3, গলাচিপা 10 মিনা আসনেও আপনি সম্প্রতি ঘুরে এসেছেন। বিএনপির সাথে আপনি আগে তো একসময় ছাত্রলীগ করেছেন, তারপরে ছাত্রলীগ থেকে বের হয়ে ডাকসু নির্বাচন করার পরে আপনি আবার রাজনৈতিক দল গঠন করেছেন। সেই দলের পরে আবার আপনার সাথে যারা শুরু করেছিলেন তাদের মধ্যে আবার আমি বলবো যে মত ঐক্য না হওয়ার ফলে আপনি আলাদা হয়েছেন। বিএনপির সাথে বিশেষ করে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং দীর্ঘদিন তিনি, এবং একই রকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই দলের সাথে আপনার যোগাযোগটা কেমন, বা তরুণ হিসেবে, নবীন হিসেবে তাদের তুলনায় আপনাকে তারা কিভাবে গ্রহণ করেছে বা কেমন, সম্পর্কটা কেমন? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা বলার আগে জাস্ট আগের প্রশ্নটা আমি 30 সেকেন্ডে শেষ করে আসছি, যেটা আপনি বলছিলেন যে ষড়যন্ত্র, একটা বহুমুখী মানে ষড়যন্ত্র চলছে বা ষড়যন্ত্রের কথা অনেকে বলছে, ষড়যন্ত্র তত্ত্বের কথা। আমিও মনে করি যে বর্তমানে এটা ঠিক যে বহুমুখী ষড়যন্ত্র চলছে। একটা ষড়যন্ত্র হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করা, কারণ এটা যদি দেখানো যায় তাহলে প্রথমত ব্যক্তি ইউনুসের ইমেজকে শেষ করা যাবে, প্রশ্নবিদ্ধ করা যাবে। দ্বিতীয়ত আপনার তখন অনেকে বলতে পারবো যে আগেই ভালো ছিলাম, তো হাসিনাই ভালো ছিল এটা। তৃতীয়ত হচ্ছে যে এই সরকারকে ব্যর্থ করে আর একটা অস্থিরতা তৈরি করে আবার কোনো ফাঁক ফোকর দিয়া আওয়ামী লীগকে কামব্যাক করানো। তো এই ক্ষেত্রে একটা নানান ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমকে সঠিক ভূমিকা পালন করতে হবে, নাগরিক সমাজ, রাজনৈতিক দল সবাইকে এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে ভবিষ্যৎ করণীয় এবং পথ ঠিক করতে হবে। বিশেষ করে দ্রুত একটা ইলেকশন হয়ে গেলেই
আপনার এই সংকটকে আসলে উত্তরণ সম্ভব কিনা, কোনোভাবে এটা সম্ভব না। কাজেই জনপ্রত্যাশা যে একটা সংস্কারের, সেটার জন্য সরকারকে কিছুদিন সময় দিতে হবে, এবং সরকার যতদিন থাকে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ যদি না পড়তো তাহলে তো 5 বছর থাকতো, গত 16 বছর তো থেকেছে, আমরা তো পারি নাই ফালাইতে। কাজে এখন তাহলে আরো এই সরকার যদি 2-1 বছর থাকে, কিন্তু বিএনপি সহ জামায়াত তো তাদেরকে এটা সময় দিতে চায়, আচ্ছা নির্বাচন চায়। বিএনপি বলছে যে যত দেরি হবে নির্বাচনে তত বাংলাদেশের সংকট তৈরি হবে। জামায়াত বলছে যে নির্বাচন, কখনো বলছেন তারা যে নির্বাচন খুব দ্রুত সময় দেওয়া, কখনো বলছে যে যত সময় লাগে আপনারা সময় নেন। তো মানুষ আসলে কিরকম বলতে, না, মানুষ হচ্ছে, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো চাওয়া পাওয়া, ক্ষমতা কিংবা দেন দরবারের অনেক কিছু ইকুয়েশন আছে, যার যেখানে মিলছে না সেখানে সে প্রতিবাদ করে বসে। যেমন দেখবেন আপনি ইউটিউবে কিংবা ফেসবুকে অনেকে অযথা অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেন, যে অমুকে এইটা করে, অমুকে পছন্দ নিয়োগ দেয়, অমুকে মানে ভারতের দালালি করতেছে। এই উপদেষ্টারা তো আমাদের এই আন্দোলনের ফলে নিয়োগ পেয়েছে, এবং আমরা গভর্নমেন্ট অফ হেড করেছি ডক্টর ইউনূসকে, সে বাই চয়েস কিংবা অন্যদের সাথে আলাপ করে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছে, নিশ্চয়ই সামগ্রিক প্রেক্ষাপটে একটা বিবেচনা করে দিয়েছে। এমনকি আসিফ নজরুল স্যারের মতো একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদের মধ্যে ছাত্র বন্ধুদের বাইরে সরাসরি রাজপথের মিছিলে ছিল আসিফ নজরুল, সবসময় ভোকাল ছিল আসিফ নজরুল, কিংবা আদিলুর রহমান শুভ্র ভাই নিজেই একজন মানে নির্যাতিত নিষ্পেষিত মানবাধিকার কর্মী ছিল, হেফাজতের রিপোর্ট করতে গিয়ে জেলেও গেলেন। এই রকমের 3-4 জন ব্যক্তি, তাদের নিয়েও কিন্তু নানান ধরনের কথাবার্তা বলছে। কারণ হচ্ছে কি, তাদের সুপারিশটা রাখে নাই, তাদের একটা আপনার দাবি ছিল, সেটা তো কেউ শুনে নাই। তো এই যে কিছু মানুষ নিজের স্বার্থের কারণে বিভিন্ন জনকে বিতর্কিত করা ফেসবুকে, ইউটিউবে, এই যে একটা বাজে দৃষ্টান্ত বা বাজে ঘটনা চলছে বোধহয় আমাদের। তো এখন বিএনপি কিংবা জামাত, আপনি তরুণ হিসেবে আপনি বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ কিন্তু খালেদা জিয়ার সাথে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনারা তো বয়সে অনেক সিনিয়র, তাদের সাথে আপনার সম্পর্কটা কিরকম? এবং আপনি পরে আমি আসবো আর একটা প্রশ্ন। এটা আমার জন্য একটা, আমি বলবো নিশ্চয়ই এটা সৌভাগ্য যে আমি খুব অল্প সময়ের রাজনীতিতে এবং অল্প বয়সে অনেক মানে বড় মাপের মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের পরামর্শ পেয়েছি, এবং তাদের সাথে মিশে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেটা আমার ভবিষ্যৎ পথ চলায়। এবং আমার সাথে আবার আমার যে সমস্ত সহকর্মীরা কাজ করে তাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করি, বা তারা অনেক জায়গায় তারাও আমার সাথে এই পরিস্থিতি বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আমাদের মতো তরুণ রাজনীতিবিদদের জন্য যেটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে, কারণ এই 7-8 বছরের রাজনীতিতে নির্মম নিষ্ঠুরতা থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের মেকানিজম, দেশ বিদেশের নানান ধরনের তৎপরতা অপতৎপরতা অনেক কিছু দেখেছি। সেখানে বিএনপির বিশেষ করে সাথে অফিসিয়ালি গত বিশেষ করে 2022 সালের 30শে ডিসেম্বর যে আপনার যুগপৎ আন্দোলনের ঘোষণা আসে, সেখান থেকে অফিসিয়ালি এনগেজমেন্ট, তার আগে আনঅফিসিয়ালি অনেক ধরনের এনগেজমেন্ট ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার দৃষ্টিতে দেখা বাংলাদেশের একজন অত্যন্ত ভদ্র, বিনয়ী, সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা এখন বিএনপির ভালো সময়, এখন বলছি সেটা না, কারণ তিনি তো আর পার্টির চিফও না, কিন্তু তারপর এটা বলতে হবে যে মির্জা ফখরুল সাহেবের এই গুণটা, এই ব্যক্তিত্বটা আছে। এইটা তার হ্যাটার্স বলতে মানে যারা তাকে অপোজিশন রাজনীতি, তারাও স্বীকার করতো রাজনীতি অত্যন্ত একজন ডিসেন্ট ব্যক্তি। তিনি সবসময় আমাকে স্নেহ করতেন, এবং তার বিভিন্ন বক্তব্যে দেখবেন তিনি বলছেন যে আমাদের তরুণরা কেন রাজপথে নামছে না, তরুণরা কেন এগিয়ে আসছে না। আমার সাথে দেখা হলেই প্রায় প্রায় বলতো, নূর, বিশ্ববিদ্যালয়ের তরুণরা কেন ভোটের দাবিতে এই যে নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে কথা বলছে না। তো এই কারণে ওনার সাথে একটা ভালো সম্পর্ক, এবং ওনার ওয়াইফ, ওনার মেয়ে বিশেষ করে সবার সাথে পরিচয় হওয়ার পরে সবাই খুব স্নেহ করে, সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক এবং আমি ভালোবাসা পেয়েছি। তারেক রহমান সাহেব বিএনপির আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথেও যখন থেকে পরিচয় হয়েছে, অত্যন্ত তিনিও মানে সিনিয়র মানুষ, আমাদের চেয়ে বয়সে ডাবল বলতে গেলে, তিনিও আমাদের সাথে খুব ইতিবাচকভাবে এবং বলা চলে বন্ধু ভাবাপন্ন পরিবেশে কথা বলেছেন। মাঝখানে 2-1টি মিটিংয়ে দেখা যায় আমরা টাইম ছিল, কিন্তু আমাদের 2-1 জন লোক অন দ্য ওয়ে আসতেছে, তো আমরা ইনফর্মালি কেউ মোবাইল টেপাটেপি করতেছিলাম ওনার সাথে। তো উনি তো দেশের বাইরে, ওনার সাথে স্কাইপে আমরা যুক্ত ছিলাম। তো দেখা যাচ্ছে যে আমরা কিছু বুঝে ওঠার আগেই সে বলছে যে হ্যাঁ, কী খবর নূর সাহেব, কেমন আছেন? আবার পাশে আরেক রাশেদ সাহেব, আপনার কী খবর?
এদিকে আরিফ আছেন, মানে অনেকের নাম মেনশন করে মানে মিটিং টাইমের আগে কিংবা তিনি হয়তো আগে লাইনে চলে এসেছেন এবং আমাদের মানে এই মানে ইনফরমালিও আপনার মানুষকে কি বলবেন, আপনি একটা অ্যাড্রেস করা, মানুষের খোঁজ খবর নেওয়া ব্যক্তিগতভাবে, এই বিষয়গুলো ওনার মধ্যে আমরা দেখেছি এবং পেয়েছি। খালেদা জিয়ার মধ্যে কেমন দেখেছেন? সেটা আর তারেক রহমান সাহেবের তারেক রহমান সাহেবের আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করছি। যখন উনি আমরা আলাপ আলোচনা করেছি, ধৈর্য সহকারে শুনেন, বলেন কম এবং শুনেন। আমাদের আলাপ আলোচনাগুলোর অভিজ্ঞতা যে উনি শুনেন, সবার কাছে শুনেন এবং আমাদের কাছেও জানতে চেয়েছেন এই আন্দোলন সংগ্রামে কি করা যায়, কি কর্মসূচি নেওয়া যায়, আপনাদের প্রস্তাবনা কি, এবং আমাদের প্রস্তাবগুলো এই পর্যন্ত খুব গুরুত্বের সাথে বিবেচনা করেছে। এমনকি এই আন্দোলনে সত্যিকার অর্থে, আমি এই কথাটা বললে অনেকে মাইন্ড করতে পারেন, কিন্তু এটা রিয়েলিটি। প্রথম দিকে এই আন্দোলনে দেশে অবস্থানরত অনেক নেতা ভাবছে যে এটা ভারতের চুক্তি টুক্তি আড়াল করার জন্য সরকারটা ষড়যন্ত্র হতে পারে, কিংবা এই সবেমাত্র নির্বাচনের পরে বিএনপির 28-30 হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সম্বন্ধ বের হচ্ছিল, এখনই যদি আবার ছাত্রদের আন্দোলনে বিএনপি সমর্থন দেয়, আবার অনেকের বিরুদ্ধে একটা অত্যাচার নির্যাতন মামলার খড়গ নেমে আসবে। তো কাজেই দেশের অনেকে একটু মানে বলা চলে কিছুটা সময় নিতে চাচ্ছিলেন আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়ে। কিন্তু ওনার সাথে আলাপ করার পরে এবং ভারতে অবস্থানরত সালাউদ্দিন সাহেব, স্থায়ী কমিটির সদস্য, তারা শুরুর দিকেই বলেছে যে আপনারা চালান, যা লাগে সাপোর্ট আমরা পাবেন, সহযোগিতা আমরা পাবেন, ছাত্রদল, যুবদল, যার যেখানে লাগে আপনার জন্য আপনারা বলবেন, সবসময় তারা প্রস্তুত থাকবে। এই কোঅর্ডিনেশনটা কিন্তু খালেদা জিয়ার সাথে এই কারামুক্ত হওয়ার পর আপনার দেখা হয়েছে কিনা, আপনি 1 মিনিটের মধ্যে বেগম খালেদা জিয়ার সাথে অসুস্থ থাকাকালীন সময়ে মাঝখানে হসপিটালে দেখতে গিয়েছিলাম, সেই সময় খুব বেশি কথাবার্তা বলার সুযোগ হয় নাই। তারপরে এর মধ্যে আবার 2বার কথাবার্তা বলার সুযোগ হয়েছে। যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা একবার দেখা করেছিলাম যে তার আসলে যেহেতু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তিনি বর্তমান পরিস্থিতিতে কী ভাবছেন বা কী মনে করছেন। তো তিনি আমাদেরকে অল্প কথায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা পরিষ্কারভাবে বলেছিলেন যে ইউনূসকে আপনারা সাপোর্ট দেন, ইউনূসের পাশে থাকেন, নিঃস্বার্থভাবে নির্লোভ থেকে দেশের জন্য কাজ করেন। এখন আপনাদের বিজয় অর্জন হয় নাই, নানান ধরনের ষড়যন্ত্র আছে, যতটুকু অর্জন করেছেন সেটুকু ধরে রাখেন। খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছে। সেদিন সেনাকুঞ্জেও মতবিনিময় হয়েছে, আমাদেরও খোঁজখবর নিয়েছেন। তার সাথে একটু কম মেসেজ তারেক রহমান সাহেবের সাথে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যেভাবে বিভিন্ন আলাপ আলোচনা, মিটিং সিটিং হয়েছে, তাদের সাথে যেই সময়টা আমরা পেয়েছি, সেই সুবাদে সিনিয়র মানুষ ম্যাডামের সাথে কম কথাবার্তা বলার সুযোগ হয়েছে। বাট যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই তো মানুষকে মাপা যায় এবং তার যে একটা দেশপ্রেম, আপোষহীন সংগ্রাম, সেটা তো সবাই জানে। আলোচনার এই পর্যায়ে আসলে মানে আমাদের শেষ করতে হচ্ছে আলোচনা, কারণ হচ্ছে যে অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ। নিশ্চয়ই আপনি তরুণ হিসেবে যারা অভিজ্ঞ আছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের সেই স্পৃহা নিয়ে আগামী দিনের ভোটাধিকারের যে আন্দোলন চলমান আছে, নির্বাচন, সেসব প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকার জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশায় দর্শক ৭১ মুখোমুখি অনুষ্ঠান আজ এই পর্যন্তই।